বিজেপির যে আসন সংখ্যা সেটা কি এই মুহূর্তে বাড়বে? বিজেপি কি ক্ষমতায় আসছে, নাকি জোট বাঁধতে হবে বিজেপিকে অন্য কারোর সঙ্গে? তাহলে কিন্তু আমি আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে কিন্তু পড়েই থাকবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হবে না। একটু পারলে সেটা করবো বলেই তো আমার রাজনীতিতে নামা। আর এটা আমি করে দেখাবো, এবং শুধু অসম্ভবটাই করে দেখানোর জন্য তো এসেছি। তুমি তো ভালো করে জানো যে আমার ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার ইলেকশন কমিশনের টিম মানব গুহর ব্যানার মেরেছে, যেগুলো তারা অন্যায়ভাবে খুলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটের আগেই প্রত্যেকটা বুথে 10 লাখ টাকা করে নিজেদের কর্মী সমর্থকদের বিলিয়ে দিল। 85,000 বুথ 10 লাখ টাকা করে দিয়েছে। 8,500 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলী কর্মী সমর্থকদের বিলিয়ে দিয়েছে। এই ভোটের ক্ষেত্রে মুসলমান ভোট, সেটাও তো একটা ফ্যাক্টর। এই ভোটটা তাহলে এবার কোথায় যাবে? এবারে পুরো মুসলমান ভোট তৃণমূল পাবে না। যে সমস্ত তৃণমূল এখনো অনেকে এই যে ঝামেলাগুলো হচ্ছে, অনেকে বলছে আমাকে সিকিউরিটি গার্ড নিয়ে নিতে, কিন্তু আমার সঙ্গে এখনো এত ছেলেরা আছে, এত নারী বাহিনী আছে, যে আমার কোনো সিকিউরিটি গার্ডের দরকার নেই। আমাদের কখনো কোনো গুন্ডা বাহিনীর দরকার নেই। তৃণমূলী বসে রয়েছে, ও পরিষ্কার কথা। বিডিও অফিসেও দুজন মার্কা মারা তৃণমূলী বসে রয়েছে। তারা ইলেকশন কমিশনের হয়ে নামে মাত্র কাজ করছে, আসলে তৃণমূলের লোক। কিন্তু যাই করুক, এবার যা সাড়া আছে, মানুষের যা ভোট আছে, এবার তৃণমূল এইসব করেও কিচ্ছু করতে পারবে না। তৃণমূল এবার বাংলা থেকে সাফ হতে চলেছে। তো প্রথমেই তোমাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। একদম সাংবাদিকের জীবন থেকে একদম রাজনীতির ময়দানে, কেমন লাগছে জার্নিটা? এটা অন্য রকমের জার্নি। এতদিন স্টুডিওতে বসে মানুষকে জাগানোর কাজ করেছি, এবার একবারে মানুষের মাঝে গিয়ে মানুষের মধ্যে ঢুকে মানুষকে জাগানোর কাজ করছি। ভালো লাগছে, আরো ভালো লাগছে। একদম ভূমিপুত্র, মেমারি বিধানসভা, মেমারি তোমার জায়গা, ওখান থেকে বিজেপি তোমাকে প্রার্থী করেছে। কি বুঝছো মেমারির আবহাওয়া? মেমারিতে এবার পদ্মফুল ফোটার চান্স, সমূহ সম্ভাবনা, মানে ভালো হাওয়া রয়েছে। এবার আমরা সেটা কতটা কার্যকারী করতে পারি সেটাই দেখার। মেমারিতে পদ্মফুলই ফুটবে, আমরা জিতবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মেমারির অবস্থা কিরকম? উন্নয়ন কতটা হয়েছে মেমারিতে এই কবছরে? যতটা উন্নয়ন হয়েছে তার চেয়ে বেশি লোকজন তৃণমূলের চুরি দুর্নীতি দেখেছে। কিছুই ইনফ্যাক্ট হয়নি। তুমি যদি দেখো যে 2011-তে তৃণমূল যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, 2026-এও সেই একই প্রতিশ্রুতি দিতে হচ্ছে। যেমন মেমারি হাসপাতালের উন্নয়ন করব, 2011-তেও প্রতিশ্রুতি ছিল। 15 বছর পর 2026-এ ওই একই প্রতিশ্রুতি, মেমারি হাসপাতালের উন্নয়ন করব, ব্লাড ব্যাংক করব। 15 বছরে কিচ্ছু তৃণমূল করেনি। মেমারি শহরের যানজট দূর করব, 2011-তেও প্রতিশ্রুতি ছিল, 2026-এ ওই একই প্রতিশ্রুতি। কিচ্ছু হয়নি কাজের কাজ। গরিবরা আবাস যোজনার বাড়ি পায়নি, তৃণমূলের নেতারা পেয়ে গেছে। রাস্তাঘাটের, শহর ছাড়া রাস্তাঘাটের গ্রামের অবস্থা খুব খারাপ। কোনো রাস্তায় আলো টালো কিচ্ছু নেই। না মেমারি ইনফ্যাক্ট শহরের ডেভেলপমেন্ট কিচ্ছু হয়নি। ব্লকের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, শুধু মেমারি হাসপাতাল নয়, ব্লকের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলো কিচ্ছু নাই, বেহাল দশা। আবাস সবচেয়ে বড় কথা যেটা যেটা মেন বলার, সেটা হচ্ছে এই যে আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার পর মেমারি আর মানে বর্ধমান আর হুগলি মেন তো চাষিদের এলাকা, চাষ একেবারে শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চাষিদের পুরো মানে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আলুর দাম নেই, 1 টাকা 1.5 টাকা মাত্র মাঠে আলুর দাম পাচ্ছে চাষিরা। পুরো ব্যবসা পুরো শেষ। এমন অবস্থা তুমি বিশ্বাস করবে না। আলু চাষিরা জমিতে আলুর বস্তা রেখে দিয়েছে, চোর আসছে, তো চোর আলু নিয়ে যাচ্ছে না, আলুগুলো ফেলে বস্তা নিয়ে চলে যাচ্ছে। আলুর দাম 1 টাকা কিলো, বস্তার দাম 35 টাকা। এমনই বাজে অবস্থা। চাষিরা ধ্বংস হয়ে গেছে। এমনিতেই সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, মেমারিতে একই সমস্যা। শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে, মেমারিতে এরকম প্রচুর লোক আছে। ইনফ্যাক্ট শুধু তৃণমূলের উন্নয়ন হয়েছে, তৃণমূলের উন্নতি হয়েছে, আর কারো কিছু হয়নি। মেমারিতে তো প্রচুর গ্রামাঞ্চল রয়েছে, আবাস যোজনার ঘর ঠিকঠাক রয়েছে? একেবারেই পায়নি। 10টার মধ্যে হয়তো একটা পেয়েছে, বাকি 9 জন পায়নি। কেউ পায়নি। এতদিন যে গ্রামে গ্রামে ঘুরছি, প্রত্যেকেই অভিযোগ করছে যে নেতারা 3-4 বার করে পেয়েছে, নেতার বাড়ির লোক আবাস যোজনার টাকা পেয়েছে। আসল যারা গরিব মানুষ গোটা মেমারিতে কেউ আবাস যোজনার কোনো টাকাই পায়নি। তুমি বিধায়ক হয়ে হেসে কি কি করবে মেমারির জন্য? একদম প্রথম কোন কাজটা করবে? বিজেপি একটা তো সংকল্পপত্র ঘোষণা করেছে, তোমরা জানো, এবং সেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাতাগুলো দিচ্ছে প্রত্যেকটা ডাবল করে দেওয়া হয়েছে। মহিলাদের যেমন অন্নপূর্ণা ভান্ডার চালু হবে জুন মাস থেকে, মে মাসে বিজেপি সরকার আসার পর সেটা 3,000 টাকা। বাকি এই যে বেকার ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সবকিছু 3,000 টাকা করে দেওয়া হয়েছে। মহিলাদের তোমার সরকারি বাসে ফ্রি করে দেওয়া হয়েছে।
তারপর এই যে প্রেগনেন্ট ওমেন যারা আছেন, মানে যাদের বাচ্চা হবে, সন্তান হবে, তাদের জন্য একটা 21,000 টাকার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, মেডিকেল কিট দেওয়া হবে। এগুলো তো গেল বিজেপির পরিকল্পনা। 1 কোটি চাকরি তৈরির ব্যবস্থা করা হবে এবং যারা কেন্দ্রের সঙ্গে গেলে তবে এখানে কলকারখানা বা কর্মসংস্থান হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয়। বিজেপির আরো অনেক কিছু পরিকল্পনা রয়েছে। আমি মেমারির জন্য, যদি মেমারির মানুষ আমাকে বিধায়ক হিসেবে বেছে নেয়, তাহলে আমিও মেমারির জন্য কিছু প্ল্যান পরিকল্পনা রেডি করে রেখেছি। প্রথমে যেটা হবে, এই যে নেতাদের চুরি দুর্নীতি বন্ধ করে দিতে হবে। মেমারি শহরের এখন এমন অবস্থা, মানুষের নাভিশ্বাস উঠছে। মানুষ বাড়ি তৈরি করলে তৃণমূলের নেতা হাজির হয়ে যায়, আমাকে 2 লাখ টাকা দিন। মানুষ যদি কল পায়খানা বাথরুম তৈরি করে, বাড়ির একটা ড্রেন তৈরি করে, তৃণমূলের নেতা হাজির হয়ে যায়, আমাকে টাকা দিন। তৃণমূলের এই তোলাবাজি সাধারণ মানুষ বিরক্ত হয়ে উঠেছে। তারা তৃণমূলের এই তোলাবাজির হাত থেকে বাঁচতে চায়, পরিত্রাণ চায়। প্রত্যেকটা টোটোওয়ালার কাছ থেকে টাকা নেয়, যার যেখানে দোকান দিয়েছে সেই দোকান থেকে সবাই টাকা নেয়। এবং তৃণমূলের এই যে তোলাবাজি, এই তোলাবাজিতে মেমারির মানুষ বিরক্ত হয়ে উঠেছে। ফলে মানুষ এখান থেকে পরিত্রাণ চাইছে। আমি যদি এলাকার বিধায়ক হই, তাহলে তৃণমূলের এই তোলাবাজি একেবারে বন্ধ করে দেবো। এই নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। যেদিন বাংলার মেমারির মানুষ আমাকে জেতাবে, 4th মে যদি মেমারির মানুষ আমাকে জেতায়, রেজাল্ট বেরোবে, 5th মে থেকে তৃণমূল নেতাদের তোলাবাজি বন্ধ হয়ে যাবে। মেমারির কোনো মানুষকে আর তৃণমূলের নেতাকে টাকা দিতে হবে না। আরো কিছু পরিকল্পনা আমার আছে, যেগুলো দু একটা আবার তৃণমূল প্রার্থী আবার চুরিও করে নিয়েছে আমি 7 দিন ঘোষণা করার পর। যেমন মেমারির যারা মেধাবী ছাত্র, তাদের জন্য এই যে ইউপিএসসি পরীক্ষা, আইএএস, আইপিএস, যেগুলো রেল যেগুলো আছে, সেগুলো যাতে পরীক্ষা দিতে পারে, তার জন্য খুব কম খরচে আমি কোচিং এর ব্যবস্থা করবো এবং সেখানে উন্নত মানের শিক্ষকরা আসবেন, যেটা মেমারিতে খুব অভাব। মেধাবী ছাত্ররা যাতে আমাদের ভারতবর্ষের এবং রাজ্যের বিভিন্ন পোস্টে চাকরি পায়, তার জন্য ব্যবস্থা করা হবে। যারা মেধাবী নয়, তাদেরও কেরিয়ার কাউন্সিলিং এর ব্যবস্থা করা হবে, যে তাদের ইনকামের রাস্তা ঠিক কোন দিক দিয়ে হতে পারে। আরো অনেক কিছু পরিকল্পনা আছে, যেমন মেমারিতে তোমার এই যে হাসপাতালের উন্নয়ন, তৃণমূল যেটা করেনি, মেমারি হাসপাতালের দাঁড়িয়ে থেকে উন্নয়ন করব। এবং আমি যে প্রতিশ্রুতিটা এই 2026-এ দিচ্ছি, 2 বছর পর এটার প্রতিশ্রুতি থাকবে না, এটা বাস্তবে রূপ নেবে। তাই পরবর্তীকালে এই প্রতিশ্রুতির আমি ঠিক করেছি যে আমি যদি বিধায়ক হই, আমাকে যদি মেমারির মানুষ জেতায়, তাহলে 1 বছর অন্তর বিধায়কের একটা রেজাল্ট, মানে রিপোর্ট কার্ড বের হবে, যে বিধায়ক 1 বছরে কি কাজ করলো। সেই রিপোর্ট কার্ড এলাকার প্রত্যেকটা মানুষকে পৌঁছে দেওয়া হবে। এলাকার মানুষ দেখবে যে আমার বিধায়ক 1 বছরে কি কাজ করেছে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো করতে পেরেছে কিনা, বা সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু হয়েছে কিনা। এই 1 বছরের রিপোর্ট কার্ডে আমি অন্তত এটা বলতে পারবো যে হাসপাতালের উন্নয়ন কাজ শুরু হয়েছে। এবং যে কোনো উন্নয়নে, যেটা কোনো রাজনৈতিক নেতা বলে না, আমি তো সাধারণ মানুষ, তাই এটা আমি বলবো, যে কোনো উন্নয়নে সাধারণ মানুষের যোগদান থাকবে। যে কোনো উন্নয়ন, সেখানে কমিটিতে এলাকার মানুষকে নিতে হবে, তবেই উন্নয়ন সম্ভব। মানুষ যাতে বুঝতে পারে কি হচ্ছে, কি কাজ হচ্ছে, কত টাকার কাজ হচ্ছে। সাধারণ মানুষকে যে কোনো সরকারি প্রকল্পের কাজে অন্তর্ভুক্ত করতে হবে, তবে এলাকার উন্নয়ন সম্ভব। যেমন এই যে যানজট, আমি একটা পরিকল্পনা করি, যদি এমন এমন হয় আমি যদি বিধায়ক হই, তাহলে আমি ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসবো, যে একেবারে মেমারি জিটি রোড ধরে এই যে কালসির মোড় হয়ে চকদিকি মোড় টপকে, রেল লাইন টপকে, যদি এটা সম্ভব যে নিমোর কাছাকাছি বা রসুলপুরে রেল গেট টপকে যদি একটা ওভারব্রিজ করা হয়, এবং সেই ওভারব্রিজ থেকে যদি মেমারির বিভিন্ন জায়গায় নামার রাস্তা করা হয়, তাহলে কেমন হয়। ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে এই কাজটা করা হবে। এই ধরনের অনেক কিছু পরিকল্পনা আমার আছে। আর তুমি যে ট্রান্সপারেন্সির কথা বলছো, এটা পশ্চিমবঙ্গে সম্ভব? অসম্ভবটাই করে দেখানোর জন্য তো এসেছি। তুমি তো ভালো করে জানো যে আমার একটা খুব সুন্দর কেরিয়ার ছিল, 25 বছরের সাংবাদিকতা জীবন, আজ অব্দি কাউকে কখনো তোয়াক্কা করতে হয়নি। বাংলার কোটি কোটি মানুষ আমাকে চেনে, আমার ইউটিউব চ্যানেল লোকে দেখে। এবং এই অসম্ভব কাজটা করবো বলেই তো এসেছি, সিস্টেমে চেঞ্জ করবো বলেই তো এসেছি। নেতারা সাধারণ মানুষের কাছে হাত পেতে টাকা চাইবে, এটা তো সিস্টেম হতে পারে না। নেতারা সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজি করবে, এটা তো সিস্টেম হতে পারে না। মানুষের ট্যাক্সের টাকায় যাদের মাইনে হয়, সেই পুলিশ বলো, প্রশাসন বলো, তারা সাধারণ মানুষকে চমকে যাবে, এটা তো হতে পারে না। এই সিস্টেমের চেঞ্জ করতে হবে। এই সিস্টেমের পরিবর্তন করব বলেই তো এখানে নামা রাজনীতিতে। এই সিস্টেম যেটা চেঞ্জ করার কথা, আমি আমার ইউটিউব চ্যানেলে বারবার বলে এসেছি, সেটা আমি এই মাঠের মধ্যে দাঁড়িয়ে, রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে সিস্টেমের মধ্যে ঢুকতে পারলে সেটা করব বলেই তো আমার রাজনীতিতে নামা। আর এটা আমি করে দেখাবো, এবং শুধু করে দেখাবো না, এই মেমারি বিধানসভা বাকি 293টা বিধানসভা আছে, 293টা বিধানসভাকে পথ দেখাবে, যে রাজনৈতিক নেতা যারা অ্যাকচুয়ালি সমাজসেবী হিসেবে নিজেদের পরিচয় মানে নিজেদের ইয়ে দেন আর কি, সেই সমাজসেবীদের কি হওয়া উচিত, কি পরিচয় যারা দেন, তাদের কি পরিচয় হওয়া উচিত, সেটা দেখানোর জন্যই তো রাজনীতি আমার নামা। আমি এটা করে দেখাবো। মানতা, তুমি অমিত শাহকে একটা প্রশ্ন করেছিলে যে মানি লন্ডারিং অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, কিন্তু তিনি গ্রেফতার হচ্ছেন না, কবে গ্রেফতার হবেন?
অমিত শাহ নিজেও সে কথা বলেছে, বিজেপি এলে 100 দিনের মধ্যে দুর্নীতিগ্রস্তরা গ্রেফতার হবেন। এটা কি সত্যি হবে? আমি যদি মেমারির বিধায়ক হই, যদি মেমারির সাধারণ মানুষ ভোট দিয়ে আমাকে জেতায়, তাহলে কিন্তু আমি আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে কিন্তু পড়েই থাকবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হবে না, এটুকু বলতে পারি। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপির যে আসন সংখ্যা সেটা কি এই মুহূর্তে বাড়বে? বিজেপি কি ক্ষমতায় আসছে, নাকি জোট বাঁধতে হবে বিজেপিকে অন্য কারোর সঙ্গে? বিজেপি এককভাবেই ক্ষমতায় আসবে। 3 থেকে 77 হয়েছে এবং 77 থেকে সেটা যে এবার 177 হচ্ছে একেবারে পরিষ্কার। পরিবর্তনের ঝড় উঠে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই লোক হচ্ছে না, তাকে বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হচ্ছে। এবং এখানে যে পরিবর্তনের ঝড় উঠে গেছে সেটা বাংলার সাধারণ মানুষ বুঝতে পারছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবারের ক্ষমতায় আসছে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মেমারিতে আসছেন, আপনার বিরুদ্ধে সেখানে প্রচার চালাচ্ছেন, কি বলবেন এই নিয়ে? ये डर मुझे अच्छा लगा। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগ্যতা নেই পিসির ভাইপো হওয়া ছাড়া। 2014 আগে তার কোনো অস্তিত্ব ছিল না। 2011 পরিবর্তনের লড়াইয়ে এই মানব গুহর যা ভূমিকা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা ছিল না। 2014 আগে সে দিল্লি বা দুবাইয়ের বারে বসে থাকতো। এখন মেমারিতে এসে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এই যোগ্যতায় কথা বলে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি যোগ্যতা আছে, কি লড়াই করেছে? 2011 পরিবর্তনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সঙ্গে জঙ্গলমহলে এই মানব গুহর কনভয় ঘুরতো, মানব গুহর গাড়িও ঘুরতো। আমি তখন এটিভি বাংলার রিপোর্টার ছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল? শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে 2014 এসে সাংসদ হয়ে গেল। তার একটাই যোগ্যতা, সে মমতার ভাইপো, তার কোনো যোগ্যতা নেই। আর এই বাংলার মানুষ জেনে গেছে যে এই বাংলার সবচেয়ে বড় চোরটাকে আর এই বাংলার সবচেয়ে বড় ফেরেববাজটাকে, এটা গোটা বাংলার মানুষ জানে। মানে তো তোমার প্রচার থেকে শুরু করে একাধিক বিজেপি প্রার্থীর প্রচার দেখা যাচ্ছে ঝামেলা, বিক্ষোভ, প্রচারে বাধা। ভয় পাচ্ছে কি শাসক দল, সেই কারণেই কি এই ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে? না, আমার প্রচারে বাধা দেওয়ার ঘটনা এখন ঘটেনি। এই ছোট ছোট ঘটনা ঘটেছে, তৃণমূল প্রচন্ড পরিমাণে লেগে আছে। প্রথমে 1 নম্বর হলো আমাকে ভয় দেখালো। আমাকে ভয় দেখায়নি। আমি যেখানে নির্বাচনী কার্যালয় করার জন্য মেমারিতে যেখানে যেখানে গেলাম বাড়ি ভাড়া নেবার জন্য, সেই সমস্ত প্রত্যেক মানুষকে ভয় দেখালো যে বিজেপি প্রার্থীকে বাড়ি ভাড়া দেবেন না। তারপরে দেখলাম আমি যে নির্বাচনী কার্যালয় করেছি, মানে যেখানে তুমি এখন বসে রয়েছো, আমারই জায়গা, আমার জায়গা থেকে নির্বাচনী কার্যালয়ের গেট খোলার জন্য তৃণমূল অভিযোগ দিয়ে দিল এবং সেখান থেকে নির্বাচন কমিশন লোকও পাঠিয়ে দিল। অ্যাকচুয়ালি কি হয়েছে, নির্বাচন কমিশনের নামে এখানকার বিডি অফিস, মানে মেমারি বিডি অফিস এবং মেমারি থানাতে একেবারে দুজন করে মার্কা মারা তৃণমূলী বসে রয়েছে। ও পরিষ্কার কথা, বিডি অফিসেও দুজন মার্কা মারা তৃণমূলী বসে রয়েছে। তারা ইলেকশন কমিশনের হয়ে নামে মাত্র কাজ করছে, আসলে তৃণমূলের লোক, তৃণমূলের হয়ে কাজ করছে। মেমারি থানাতেও তাই। এবং মেমারি থানার ওসি যিনি আছেন তিনি মোটামুটি একটা ব্যালেন্সিং খেলা খেলার চেষ্টা করছেন, তৃণমূলকে খুশি করার চেষ্টা করছেন। ফলে এদের জন্য এখন এই কি হচ্ছে, এই যে ব্যানার পোস্টার ঝুলে নিয়ে চলে যাচ্ছে। আজকেই এমন ঘটনা ঘটেছে যে ছবি আমি তোমাকে দিয়ে দেবো, যেটা এই ভারতবর্ষের ইতিহাসে মনে হয় এই প্রথমবার ঘটলো, যে ইলেকশন কমিশনের কর্মী, যার আবার কোনো আই কার্ড নেই, যাকে পাঠানো হয়েছে শুধুমাত্র মানব গুহর এবং বিজেপির ব্যানার পোস্টার খোলার জন্য, সেই পুরো টিমটাকে আমাদের বিজেপির কর্মী সমর্থকরা আটকে রেখেছিল মগরা এবং শঙ্করপুর এলাকায়। এবং তাদেরকে দিয়ে বিডিও ম্যাডামকে বলে, ইলেকশনের লোকজনকে বলে, যে ইলেকশনের আই কার্ডবিহীন কর্মী আমাদের ব্যানার ফেস্টুন খুলেছিল, তাদেরকে দিয়েই আমার ব্যানার ফেস্টুন আজকে মারানো হয়েছে। যেটা মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এই প্রথমবার ইলেকশন কমিশনের টিম মানব গুহর ব্যানার মেরেছে, যেগুলো তারা অন্যায়ভাবে খুলেছিল। এই যে তুমি কথা বললে যে বিডিওর অফিসের দুজন তৃণমূলের হয়ে কাজ করছে, ইলেকশন কমিশন যতই তাদের বলুক, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিল যে যতই বদল করুন তারা আমার হয়েই কাজ করবে, এটা কি সত্যি হয়ে যাচ্ছে? স্বাভাবিক ঘটনা। এই রাজ্যের 100টা সরকারি কর্মীর মধ্যে 90 জন হচ্ছে মমতার তৃণমূলী হয়ে গেছে। তারা চাইছে তাদের দুর্নীতিগুলো থাকুক, তারা চাইছে তাদের বদমাইশিগুলো থাকুক। যে সমস্ত সরকারি অফিসাররা তৃণমূলী করে, কি হয়? তাদেরই শুধু প্রমোশন হয়। কি হয়? তাদেরকে কাজ করতে হয় না। এমন অনেক শিক্ষক আছেন, অনেক স্টাফ আছেন, শুধু বিডিও অফিস কেন, বিডিও অফিস, ডিও অফিসের প্রচুর স্টাফ আছেন যারা শুধু তৃণমূল করেন বলে তাদেরকে কোনো ডিউটি করতে হয় না। মাসের পর মাস মাইনে পান, তাদেরকে ডিউটি যেতে হয় না, ওই 1 দিন 2 দিন হাজিরা খাতায় সই করে চলে আসেন। বিজেপি ক্ষমতায় এলে এই তৃণমূলীদের এই সমস্ত কাজ না করার সমস্ত রকম এই ফেরেববাজি একেবারে বন্ধ হয়ে যাবে। সেজন্য তারা ভয় পাচ্ছে এবং তৃণমূলকে রাখার চেষ্টা করছে। এরা জানে তৃণমূল থাকলেও এরা ডিএ পাবে না, তাও এরা তৃণমূলকে রাখার চেষ্টা করছে এদের এই বদমাইশিগুলো চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু মানবদা, যদি এরকমটাই হয়ে থাকে, তৃণমূলের হয়ে কাজ করে থাকে, তাহলে ইলেকশন কমিশন এই যে প্রশাসনিক রদ বদল করলে লাভটা কি হবে? কিছুই লাভ সঠিকভাবে তো হলো না। ভোট হবে না। 100টার মধ্যে 90টা লোক এখন তৃণমূলের হয়ে কাজ করছে। কেউ ভয়ে করছে, কেউ ভক্তিতে করছে, কেউ নিজের স্বার্থের জন্য কাজ করছে।
লাভ কিছুই হচ্ছে না, বারবার অভিযোগ হচ্ছে এবং পাল্টানো হচ্ছে, কিন্তু ঘুরে ফিরে সেই মমতার তৃণমূলীরাই কাজ করছে। কিন্তু যাই করুক, এবার যা সাড়া আছে, মানুষের যা ভোট আছে, এবার তৃণমূল এইসব করেও কিচ্ছু করতে পারবে না। তৃণমূল এবার বাংলা থেকে সাফ হতে চলেছে। নির্বাচন কমিশন যেটা বলেছে যে ওয়েবকাস্টিং ক্যামেরা লাগানো হবে প্রত্যেকটা বুথে বুথে, কিন্তু খাস কলকাতা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার করেছেন সেখানেরই 100টা বুথে কারেন্ট নেই। সব কলকাতা জায়গাতেই পোর্ট তার মধ্যে অন্যতম, যেখানে 50টা বুথ। সব জায়গাতেই একই অবস্থা, গ্রামে আরো খুব খারাপ অবস্থা। ওয়েবকাস্টিং করবে, সিসিটিভি লাগাবে, আলটিমেটলি যদি কারেন্ট না থাকে, লোডশেডিং হয়ে যায়, তাহলে করবেটা কি করে? ইলেকশন কমিশন এই জিনিসটা জানে যে ইচ্ছা করে লোডশেডিংটা কিন্তু দুপুর 2টোর পর থেকে করা হবে এবং এই ইলেকশনটা ভন্ডুল করাবে এবং রিগিংটা হবে। তবে এবারে মনে হয় যে ইলেকশন কমিশন যে ফোর্স দিচ্ছে তাতে এতটাও কিছু করতে পারবে না। আমাদের কর্মী সমর্থকরা সতর্ক থাকবে। কিন্তু এই যে ভোট কেন্দ্রগুলো যেগুলো কারেন্ট নেই, সেগুলো তো বেশিরভাগটাই আমরা দেখছি স্কুল হয়। তাহলে তো রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে, স্কুলগুলোতে কারেন্ট নেই দিনের পর দিন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা বলে কিছুই এখন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে, যদি একেবারে গদ্য বাংলায় বলতে চাই। কিচ্ছু নেই শিক্ষা ব্যবস্থা। কোনো স্কুলে কোনো টিচার নেই, ১ জন ২ জন করে টিচার। ছাত্রছাত্রীর সংখ্যা কমতে শুরু করেছে। প্রত্যেকেই বেসরকারি স্কুলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে এই সমস্ত বেসরকারি স্কুলগুলোর পেছনে রয়েছে তৃণমূলীদের মাথা। অর্থাৎ সরকারি স্কুল ধ্বংস করো, বেসরকারি স্কুলের টাকা দিয়ে লোককে পাঠাও এবং এই সরকারি স্কুলে যে সমস্ত গরিব ছেলেমেয়েরা পড়তে যায়, তারা যাতে পড়াশোনা ছেড়ে দিয়ে তৃণমূলটা করে, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে দিলেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী মহিলা সংরক্ষণ বিলের কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বিলের সঙ্গে লোকসভার যে আসন যুক্ত করা হয়েছে তা আসলে রাজ্যভাগের পরিকল্পনা। ভোটারদের নাম বাদ দিয়ে এনআরসি করার চক্রান্ত লুকিয়ে রয়েছে এর মধ্যে। এনআরসিও হবে, সিএও হবে। এই রাজ্য থেকে, এই দেশ থেকে যে সমস্ত বেআইনি নাগরিক এখানে রয়ে গেছে, তাদের প্রত্যেকে এই দেশ থেকে ভাগানো হবে। একেবারে তুলে অন্য দেশে ছেড়ে দেওয়া হবে, যে দেশ থেকে তারা এসেছে। এবং এই পশ্চিমবঙ্গে সবচেয়ে আগে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসছে। এখানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও হবে। এখানে এনআরসিও হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে না। এখানে কোনো বেআইনি নাগরিক থাকবে না। এখানে কোনো রোহিঙ্গা থাকবে না। এখানে কোনো বাংলাদেশি মুসলিম বেআইনি নাগরিক থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন তার ভোট ব্যাংক হচ্ছে এই রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশ থেকে আসা বেআইনি মুসলিম। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক রাখার জন্য এরকম মিথ্যা কথা বলছে। আর পিসির ঢপবাজি গোটা বাংলার মানুষ জেনে গেছে। এই যে পিসি বলে বেড়াচ্ছে বিজেপি এলে মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না, ডিম খেতে দেবে না। ২১টা রাজ্যে বিজেপি আছে, কোথাও মাছ মাংস ডিম খাওয়া বন্ধ হয়নি। পিসিদের কত বড় ঢপবাজি দিয়ে যাচ্ছে এরা, গোটা বাংলার মানুষ জেনে গেছে। এই ঢপবাজিতে এবার আর কাজ হবে না। পিসি যে কত বড় মিথ্যাবাদী সেটা আমরা বারবার খবরের মাধ্যমে প্রমাণ করে দিয়েছি। এই ভোটের ক্ষেত্রে মুসলমান ভোট, সেটাও তো একটা ফ্যাক্টর। এই ভোটটা তাহলে এবার কোথায় যাবে? এবারে পুরো মুসলমান ভোট তৃণমূল পাবে না। যে সমস্ত তৃণমূলী মুসলিম বা ইমাম আছেন তারা কিছুটা ম্যানেজ করার চেষ্টা করবেন। শিক্ষিত মুসলমানরা তৃণমূলকে ভোট দেবে না। তাদের কিছুটা যাবে বিজেপিতে, কিছুটা যাবে সিপিএমে। খুব পরিষ্কার কথা। পুরোপুরি শিক্ষিত মুসলিমদের ভোট এবার তৃণমূল পাবে না, পেতে পারে না। ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে। তাদের অধিকাংশ মুসলিমও ছিল। মুসলিমদের উন্নয়নে, সংখ্যালঘু এবং মাদ্রাসা উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় গত ১০ বছরে খরচা করেছে ৬০,০০০ কোটি টাকা। গত ২ বছরে খরচা করেছে ১১,০০০ কোটি টাকা। সেই মাদ্রাসার শিক্ষকরা মাইনে বাড়েনি বলে, ১০ বছর মাইনে বাড়েনি বলে বিকাশ ভবনের সামনে আন্দোলন করছে। তুমিও কভার করতে গেছো। ফলে তারা মাদ্রাসার উন্নয়নও করেনি, মাদ্রাসা শিক্ষকদের মাইনেও বাড়ায়নি। ১১,০০০ কোটি টাকা ওই কমিটির চেয়ারম্যান হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে খেয়ে নিল? কোন বারোবতে খেলো? গোটা বাংলার মানুষ বুঝতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবারের ভোটের আগেই প্রত্যেকটা বুথে ১০ লাখ টাকা করে নিজেদের কর্মী সমর্থকদের বিলিয়ে দিল। ৮৫,০০০ বুথ ১০ লাখ টাকা করে দিয়েছে। ৮,৫০০ কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলী কর্মী সমর্থকদের বিলিয়ে দিয়েছে। বাংলার মানুষ এবার বুঝে ফেলেছে যে এই চোর, চিটিংবাজ, তোষণবাজ সরকারটাকে, দলটাকে আর কেউ চায় না। চৌঠা মে পরিবর্তন হচ্ছে, এই রাজ্যে পদ্মফুল ফুটছে এবং সেই সঙ্গে মেমারিতেও পদ্মফুলের জয় অবধারিত। দিকে দিকে ব্যানার দেখা যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে ৭ম পে কমিশন শুরু হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফেব্রুয়ারি মাসে তিনি সেটা চালু করে দিয়েছেন। মমতা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ আটকানোর জন্য হাইকোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে। এত বড় মিথ্যাবাদী মহিলা এই ভারতবর্ষে আগে কখনো জন্মগ্রহণ করেনি। ডিএ আটকাতে এই মহিলা কোর্টে গেছে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। বারবার আইনের থাপ্পড় খেয়েও এই মহিলার লজ্জা হয়নি। বারবার রাজ্য সরকারকে কান মুলে কোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে, তবু এই নির্লজ্জ মহিলার লজ্জা হয়নি। তিনি কলকাতার মেট্রো আটকাতে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে গেছেন। নিউ গড়িয়া টু এয়ারপোর্ট মেট্রো আটকাতে, রাজ্যের উন্নয়ন আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে গেছেন। সেখানেও ওই একই অবস্থা।
হাইকোর্ট থেকে কান মুলে ছেড়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট থেকে আইনের থাপ্পড় মেরে ছেড়ে দিয়েছে, তাও এই নির্লজ্জ মহিলার চৈতন্য হয়নি। এত বড় মিথ্যাবাদী মহিলা এই পশ্চিমবঙ্গের মানুষ আগে কোনোদিন দেখেনি, এবার আর এই নির্লজ্জ মহিলাকে বিশ্বাস করবে না। একটা শেষ প্রশ্ন করলো, ভোট এলেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় ভায়োলেন্স, মানে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে প্রিপোল ভায়োলেন্স এবং পোস্ট পোল ভায়োলেন্স সবচেয়ে বেশি। আপনি কি মনে করেন যে এই পুরো ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? দেখো, এটা শুরু হয়েছিল সিপিএম আমলে। সিপিএম এর নেতারা আগে গুন্ডা পুষতো, তারপরে সিপিএম এর শেষের দিকে এবং তৃণমূলের শুরুতে এই গুন্ডাগুলো দেখলো যে আমরা কোনো নেতার আন্ডারে কেন থাকবো। সিপিএম আমলে যে গুন্ডাগুলো নেতাদের কাছে পেছন পেছন ঘুরতো, তৃণমূলের আমলে সেই গুন্ডাগুলি এখন রাজনীতি করছে। ফলে গুন্ডামি হবেই। গোটা ভারতবর্ষের কোথাও ভোটে কোনো রকম হিংসা হয় না, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। সিপিএম আমলেও যাই ছিল, পরিবর্তনের পরেও কিছু হয়নি, পরিবর্তনের পরেও সেই একই জিনিস রয়ে গেছে। মানুষ এই পরিবর্তন থেকে পরিত্রাণ চাইছে। এবারে আবার পরিবর্তন দরকার, সেই পরিবর্তন হচ্ছে। ৪ঠা মে গোটা রাজ্যে যে গেরুয়া আবির খেলা হবে এবং সেই সঙ্গে মেমারিতেও যে আমরা গেরুয়া আবির খেলবো, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। মানুষ বুঝে গেছে কেন্দ্রের সঙ্গে যেতে হবে। ৫০টা বছর আমরা কেন্দ্রের বাইরে, ফলে এই ৫০ বছর পর এবার কিন্তু এরা কেন্দ্রের কাছে, কেন্দ্রের সঙ্গে এরা যাবে এবং কেন্দ্রের সঙ্গে গেলে তবে যে এই রাজ্যের উন্নতি হবে, সেটা এবার বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। একটা প্রশ্ন অ্যাড করি, তুমি যেটা বললে যে সিপিএম এর আমল থেকে গুন্ডা রাজটা সেটা তৃণমূল সরকার এসে বিজেপি যদি ক্ষমতায় আসে, এই গুন্ডাগুলো যদি এবার বিজেপিতেও আসে, তখন কি হবে? এটার পরিবর্তন করার জন্য অন্তত আমি মাঠে নেমেছি। আমি অন্তত কোনো গুন্ডা বাহিনী পুষবো না। এখনো অনেকে এই এই যে ঝামেলাগুলো হচ্ছে, অনেকে বলছে আমাকে সিকিউরিটি গার্ড নিয়ে নিতে। কিন্তু আমার সঙ্গে এখনো এত ছেলেরা আছে, এত নারী বাহিনী আছে যে আমার কোনো সিকিউরিটি গার্ডের দরকার নেই। আমাদের কখনো কোনো গুন্ডা বাহিনীর দরকার নেই। আমাদের সঙ্গে মানুষ থাকবে। মেমারিতে নতুন পরিবর্তনের সূচনা হবে। যে পরিবর্তনটা এই রাজ্যের বাকি ২৯৩টা বিধানসভা দেখবে। যেখানে আমাদের গুন্ডা পুষতে হবে না। কাউকে কোনো রাজনীতি থেকে বাধা দিতে হবে না। আমরা আশা করছি ভালোবাসা দিয়ে মানুষের প্রাণ, মানুষের মন জয় করব। তাহলে মেমারিতে তার বিধায়ককে কোনোদিন গুন্ডা পুষতে হবে না, এটুকু আমি হাত তুলে গ্যারান্টি দিতে পারি। অসংখ্য ধন্যবাদ মানুষ।